রেডি। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট বড় দাদুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডিপ কনসেপ্টের একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো এই কনসেপ্টগুলা বা এই টপিকগুলা কিন্তু তোমাদের প্রশ্ন থেকেই বের করে আনা। যেমন ক্লাসে আমি কিছুদিন আগে এটা পড়াইছি, এই চ্যাপ্টারটা পড়াইছি। সেই চ্যাপ্টারে সবকিছু পড়ানোর পরে আসলে এক একটা ক্লাসে তো প্রায় ১,৫০০ ২,০০০ স্টুডেন্ট থাকে। তো এর মধ্যে ধরো যে ১৫০০ স্টুডেন্ট বুঝতে পারছে, আরও ৫০০ আমার এরকম ছাত্রছাত্রীরা আছে যারা কিনা ওই ক্লাসের মধ্যে বুঝে নাই। তো অবশ্যই একটা অবস্থা এমন হয়েছে যে আমি ১ ঘন্টায় একটা জিনিস বুঝাইছি, তো আবার যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে কি হবে, বাকিরা একটু বিরক্ত হবে যারা বুঝছে। তাই আমি যেটা ভাবলাম, যারা ভাইয়া বুঝো নাই তোমরা, তাদের জন্য এবং অনেকে হয়তো বা নতুন ভিউয়ারও আছো এখানে, সবার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটার নাম হচ্ছে তোমার সিএফটি। সিএফটি পূর্ণরূপ কি? এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং এই লেকচারটা আমি একটা ব্যাকগ্রাউন্ড তথ্য দিয়ে নেই। এটা আমি প্রায় ১ ঘন্টার মতো একটা লেকচার অলরেডি আমি বানাইছিলাম, বাট সেই জায়গাতে যেটা হয়েছে, আনফর্চুনেটলি একটা টেকনিক্যাল এররের কারণে সেই ভিডিওটা রেকর্ড হয় নাই। তো আমি আবারও তোমাদেরকে এই সবগুলা ডিটেইলস আরেকবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি চলে আসলাম। আচ্ছা, যদিও তোমরা প্রথমবারই দেখতেছো, যাই হোক ভাইয়া, এই সিএফটি এটার পূর্ণরূপ কি খেয়াল করো, এখানে লেখা আছে, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো এই থিওরিটা আমরা কখন কেন ব্যবহার করি খেয়াল করো। কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ গঠনে বা এর থিওরিগুলা ব্যাখ্যা করার জন্য, এর পারিপার্শ্বিক যতগুলা তথ্য আছে, যতগুলা নলেজ আছে, সেই নলেজগুলা ব্যাখ্যা করার জন্য কিন্তু আমরা ভাইয়া এই ক্রিস্টাল ফিল্ড থিওরিটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এই ক্রিস্টাল ফিল্ড থিওরি কিন্তু খুবই অ্যাডভান্সড একটা থিওরি। তাছাড়া এর আগে তোমার সিজউইকের থিওরি আছে, ওয়ার্নারের থিওরি আছে, সেই থিওরিগুলা কিন্তু আমরা আর আপাতত আর আলোচনা করি না। ওয়ার্নারস থিওরি, এই জটিল যৌগ গঠনের প্রাথমিক কিন্তু আরেকটা সুন্দর থিওরি হচ্ছে ওয়ার্নারের থিওরি। তারপর আছে তোমার সিজউইকের থিওরি। সিজউইকের থিওরি আছে। তো এই সবগুলো থিওরির চেয়ে আরো উন্নত মানের একটা থিওরি হচ্ছে তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি, যেখানে আমরা সংকরায়ন এবং মলিকিউলার অরবিটাল থিওরি, এই দুইটার কনসেপ্টকে, ওই দুইটার যে সার মর্মটুকু আছে, ওই সবগুলাকে কাজে লাগিয়ে আমরা সিএফটিকে ব্যাখ্যা করি, ঠিক আছে? তো এই ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে আমরা আরো কি কি বিষয় জানতে পারি? ওই কমপ্লেক্সটার গঠন জানতে পারি, জটিল যৌগটার গঠন জানতে পারি, তার সংকরায়ন ব্যাখ্যা করতে পারি। অ্যাকচুয়ালি এই সংকরায়ন দিয়ে আমরা তার গঠনটা ব্যাখ্যা করি। তারপর হচ্ছে ভাইয়া তার যে বর্ণ প্রদর্শনের যে ক্ষমতা, সে বিভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন করে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। প্লাস খুবই ইম্পর্টেন্ট, তার চৌম্বক ধর্মটাও ব্যাখ্যা করতে পারি। এটা কি ডায়াম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক হবে, নাকি ফেরোম্যাগনেটিক হবে, ঠিক আছে? সবগুলা ব্যাখ্যা কিন্তু আমরা এই ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে করে ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্রিস্টাল ফিল্ড থিওরি শেখার জন্য কি কি পূর্ব শর্ত বা প্রি রিকুইজিট আছে যেগুলো আমাদের শেখা দরকার? প্রথমেই আমরা যদি খেয়াল করে দেখো ভাইয়া, এই প্রি রিকুইজিট হিসেবে, ক্রিস্টাল ফিল্ড থিওরির প্রি রিকুইজিট হিসেবে আমাদের জানতে হবে ডি অরবিটাল সম্পর্কে, এবং ডি অরবিটালের যে ওরিয়েন্টেশনটা, তারা একটা ফ্রি স্পেসে কিভাবে থাকে, একটা নিউক্লিয়াসের চারপাশে তারা কিভাবে অবস্থান করে, কোন কোন জায়গাগুলোতে এই নিউক্লিয়াসটা ইলেকট্রনগুলোকে পারমিট করে, সেই জায়গাগুলো আমাদের শিখতে হবে। তো খেয়াল করো, আমরা জানি ডি অরবিটালের মধ্যে, ডি উপস্তরের মধ্যে মেইনলি 5টা অরবিটাল আছে। এই 5টা অরবিটালের মধ্যে একটা হচ্ছে ডিএক্সওয়াই, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড এবং কি ডি জেড এক্স। এক্স ওয়াই খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াই এর গুণফল, আমরা যদি এক্সটাকে বলি এক্স অক্ষ, ওয়াইটাকে যদি বলি ওয়াই অক্ষ, তার মানে এক্স এবং ওয়াই এর গুণফল কিন্তু আসলে ক্ষেত্রফলকে নির্দেশ করে, তাই না ভাইয়া? এই গুণফলটা কাকে নির্দেশ করে? এই ক্ষেত্রফলকে নির্দেশ করে। তাহলে তুমি একটু চিন্তাই করে দেখো, এই দুইটা অরবিটাল কোথায় থাকতে পারে? এই দুইটা অরবিটাল থাকে হচ্ছে এক্স ওয়াই ক্ষেত্রের উপরে, এক্স ওয়াই প্লেনের উপরে। অক্ষ বরাবর থাকবে না কিন্তু, এই অক্ষের মাঝামাঝি এই এক্স ওয়াই তলের উপরে থাকবে। তোমরা কি বুঝতেছো? এটা যদি এক্স ওয়াই তল হয়, জাস্ট এই তলটার উপরেই থাকবে, অন টু দা প্লেন, এই তলটাকে ভেদ করে যাবে। বুঝা গেল? আচ্ছা, সেম ভাবে ওয়াই জেড, তার মানে কি ওয়াই এবং জেড এর গুণফল এই ওয়াই জেড তলের উপরে থাকবে। এটা হচ্ছে তোমার জেড এক্স তলের উপরে থাকবে, অর্থাৎ জেড এবং এক্স মিলে যে তলটা তৈরি করে সেই তলের মধ্যে থাকবে।
যেটা কিনা দুইটা অক্ষের মাঝামাঝি এই চারটা লোব অবস্থান করে, তাই কিনা ভাইয়া? এই চারটাকে আমরা কি বলি? এক একটা লোব, তাই না? এক একটা লোব। যেখানে ইলেকট্রনগুলো থাকে তাকে আমরা লোব বলি, আর যেখানে ইলেকট্রন থাকে না তাকে আমরা বলি নোড। তাকে আমরা বলি নোড। তার মানে ডি অরবিটালের মধ্যে চারটা লোব আছে। মনে রাখবা, ডি অরবিটালের মধ্যে কয়টা লোব আছে? চারটা লোব আছে। এরকম চারটা ডি অরবিটালের মধ্যে চারটা করে লোব আছে। বাট যখন তুমি ডি জেড স্কোয়ার অরবিটালে চলে যাবা সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া লোব আছে দুইটা। এই ডি জেড স্কোয়ার অরবিটালটা জেড অক্ষ বরাবর থাকে। আর এখানে আরেকটা সুন্দর জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের চারপাশে, এই তো এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের চারপাশে আরেকটা ইলেকট্রনের ক্লাউড দেখা যায়, অনেকটা ডোনাটের মতো। তোমরা ডোনাট খাইছো না? সেই ডোনাটের মতো, রিং এর মতো এই চারপাশে ইলেকট্রনের একটা ক্লাউড থাকে। তার মানে দুইটা থাকে লোব। আর এই যে জেড অক্ষের সাথে লম্ব বরাবর যে এক্স ওয়াই তলটা আছে, জেড অক্ষের সাথে লম্ব বরাবর যে এক্স ওয়াই তলটা আছে, এই তলকে ভেদ করে, তলকে কিন্তু দুই ভাগে ভাগ করে এই আমাদের ডোনাটটা আছে। বোঝা গেল? আচ্ছা, আর ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটার ওরিয়েন্টেশন জানাটা খুবই ইম্পর্টেন্ট। এটা থাকে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা বরাবর থাকে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর থাকে, বরাবর থাকে। আর আগের গুলা ছিল ওই অক্ষগুলার মাঝখানে। বুঝা গেল? এই ওরিয়েন্টেশন গুলা জানার পর আমাদের আরেকটা কনসেপ্ট, যেটা জানলে অ্যাকচুয়ালি আমরা একটা জটিল যৌগের এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবো। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া, সেই জটিল জিনিসটা কি? সেই জটিল জিনিসটা কিন্তু আমার চোখে ভাসতেছে। সেটা হচ্ছে মাঝখানে একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে, মেটালিক অ্যাটম থাকবে, যেটা কিনা নর্মালি অবস্থান্তর এবং আন্ত অবস্থান্তর মৌলগুলা হয়। এছাড়া ডি ব্লকের যে মৌলগুলো আছে যেগুলো অবস্থান্তর না, যেমন জিঙ্ক, তারাও গঠন করতে পারে মাঝে মাঝে। এটার মাঝখানে এটার চারপাশে একদম সূচের মতো বিভিন্ন কিছু বিদ্ধ হয়ে আছে। তোমরা জাস্ট চিন্তা করো, বিয়ে বাড়িতে যখন গায়ে হলুদ হয়, বিয়ে বাড়িতে না, হ্যাঁ বিয়ে বাড়িতেই তো গায়ে হলুদ যখন হয়, দেখবা যে গায়ে হলুদের সামনে কনের সামনে বা বরের সামনে একটা আনারস, আনারসের মধ্যে দেখা যায় যে টুথপিক দিয়ে তোমার আঙ্গুরগুলাকে গেঁথে রাখা হয়। ঠিক ওরকম তুমি চিন্তা করে দেখো, জাস্ট মাঝখানে কিছু একটা আছে, চারপাশে একদম গেঁথে আছে কোনো কিছু। তো এরকম একটা স্ট্রাকচার, এটাকে আমরা আসলে কমপ্লেক্স বলি। সেই কমপ্লেক্সের মধ্যে কি কি থাকে? মাঝখানে যে আনারসটা সেটা হচ্ছে আমাদের এই অবস্থান্তর মৌল, আর চারপাশে যে টুথপিক গুলা তারা হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন, আর ওই যে আঙ্গুরগুলা দেখতেছো তারা হচ্ছে একটা লিগ্যান্ড। একটু যে চিন্তা করে দেখো, মাঝখানে আমাদের আনারস, এখানে হচ্ছে সন্নিবেশ বন্ধন, আর এখানে হচ্ছে আমাদের লিগ্যান্ড গুলা আছে। তার মানে এই লিগ্যান্ডের মানে কি ভাইয়া? এই লিগ্যান্ডের মানে হচ্ছে যারা কিনা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তো ভাই সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য কি লাগে? সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য ভাই এক জোড়া ইলেকট্রন লাগে, অর্থাৎ লোন পেয়ার লাগে। অর্থাৎ এই লিগ্যান্ডগুলো হচ্ছে এমন কিছু রাসায়নিক পদার্থ যাদের মধ্যে লোন পেয়ার থাকে এবং এই লোন পেয়ার তারা ডোনেট করতে পারে। আর ভাইয়া যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে আমরা কি বলি? লুইস বেসড বলি। তাদেরকে আমরা কি বলি? লুইস বেসড বলি। অর্থাৎ এই ক্ষেত্রে এরা তাদের লোন পেয়ারগুলোকে ডোনেট করার মাধ্যমে তারা লুইস বেস হিসেবে আচরণ করবে। বুঝা গেল? আর সব সময় দেখবা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই লিগ্যান্ডগুলোকে রাখি। একটা জটিল যৌগ, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে অনেক কিছু থাকবে, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা থাকে ওটাকে আমরা লিগ্যান্ড বলি। ঠিক আছে? এখন লিগ্যান্ড যত সংখ্যক লোন পেয়ার দান করতে পারে সেই সংখ্যাটাকে আমরা বলি তার ডেন্টিসিটি। ঠিক আছে? যেমন এই যে দেখো টুথপিক, টুথপিক এই যে দাঁতের মতো সূচালো, এটা দিয়ে সে কি করে? কামড় দিয়ে ধরে। তো ওইটাকে আমরা ডেন্টিসিটি বলতেছি বা দন্ততা বলতেছি, তার কয়টা দাঁত আছে এটা। এবার চিন্তা করে দেখো, এবার একটু চিন্তা করে দেখো যে যত সংখ্যক সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে সেই সংখ্যাটাকে আমরা বলি তার সন্নিবেশ সংখ্যা। একটা জটিল যৌগের মধ্যে যত সংখ্যক সন্নিবেশ বন্ধন গঠন হতে পারে সেই সংখ্যাটাকে আমরা কি বলি? সন্নিবেশ সংখ্যা বলি। বুঝা গেল ভাইয়া? সেই সংখ্যাটাকে আমরা কি বলি? সেই সংখ্যাটাকে আমরা সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে খেয়াল করো, এই সন্নিবেশ বন্ধনটাকে আমরা কি দিয়ে যেন প্রকাশ করি? এই যে একটা অ্যারো চিহ্নের মতো প্রকাশ করি। নরমালি সমযোজীকে আমরা একটা লাইন দিয়ে প্রকাশ করি, আর সন্নিবেশ বন্ধনকে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি। কারণ কি? সে একাই দুটো ইলেকট্রন দিয়ে কাউকে একদম ধরে ফেলবে, তাই না? একদম সুচালো কোনো কিছু দিয়ে সে গেঁথে ফেলবে। আচ্ছা, তো এবার একটু চিন্তা করো, আমরা এই ডেন্টিসিটির ভিত্তিতে
লিগ্যান্ডগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে পারি। যেমন যারা কিনা একটা লোন পেয়ার দান করতে পারে তাদেরকে আমরা একদন্তী লিগ্যান্ড বলি, অর্থাৎ তাদের একটা দাঁত আছে, সে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, সে একটা অ্যারো দিয়ে গেঁথে ফেলতে পারে। আচ্ছা, যেমন সায়ানাইড, এটা হচ্ছে সায়ানো, লিগ্যান্ড হিসেবে নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি আবারও বলতেছি, লিগ্যান্ড হিসেবে নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন সিএন, সায়ানো, সিও, কার্বনিল, লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে কার্বনিল। এনও, লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে নাইট্রোসো, লিগ্যান্ড হিসেবে নাম কি ভাইয়া? নাইট্রোসো। NH2, অ্যামোনিয়া, লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে অ্যামিন, AMMINE, অ্যামিন। পানি, ওয়াটার, লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে অ্যাকুয়া, লিগ্যান্ড হিসেবে ভাইয়ের নাম কি? অ্যাকুয়া, অ্যাকুয়া। তারপরে ক্লোরো, ফ্লোরো, ব্রোমো, আয়োডো, এরা হচ্ছে ভাইয়া, এরা হচ্ছে তোমার একদন্তী লিগ্যান্ড। ঠিক আছে, খেয়াল করে দেখবে ক্লোরিনের উপরে যদিও একাধিক লোন পেয়ার আছে, কিন্তু সে একটা লোন পেয়ারই দান করতে পারবে। কখনোই একটা অ্যাটম দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় যে সে লোন পেয়ার দান করতে পারবে না। একটা অ্যাটম একটাই লোন পেয়ার দান করবে, তার দাঁত একটাই। আচ্ছা, কখনো কখনো কিছু যৌগ আছে, কিছু লিগ্যান্ড আছে যাদের কিনা দুইটা ভিন্ন দূরত্বে, একটু বেশি দূরত্বে তাদের এমন দুইটা জায়গা থাকে যেখানে দুইটা লোন পেয়ার থাকে। তার মানে আমি কি বললাম? একটু বেশি দূরত্ব থাকতে হবে, কমসে কম এরকম দুইটা অ্যাটম থাকতে হবে মাঝখানে। তো এরকম দুইটা অ্যাটম থেকে যে দূরত্বে এই লোন পেয়ার গুলা থাকবে, তারা কিনা একসাথেই কিন্তু তারা দুইটাই পারবে। এই দুইটা লোন পেয়ার তারা যেটা করতে পারবে, এরকম একটা মেটাল আয়নকে বা একটা হেভি মেটালকে তারা কি করতে পারবে? লোন পেয়ার দিয়ে বিদ্ধ করে ফেলতে পারবে, ধরে ফেলতে পারবে। ঠিক যেরকম ক্রেবস ক্ল, কাঁকড়ার যেরকম ক্ল আছে না, থাবা আছে না, এরকম আংটা আছে না, এই আংটার মতো, দেখো ভাই, এই আংটার মতো সে ধরে ফেলতে পারে। আর ক্রেবস ক্ল, এটাকে আমরা গ্রিক ভাষায় বলি কিলেট। আর যেই সমস্ত এজেন্ট এরকম কিলেট গঠন করতে পারে তাদেরকে আমরা বলি কিলেটিং এজেন্ট। মনে করে দেখো ভাইয়া, আমরা কিন্তু প্রিজারভেটিভের মধ্যেই কিলেটিং এজেন্টটা পড়ছিলাম পঞ্চম অধ্যায়ে, মনে আছে? আচ্ছা, আর এছাড়া এদের আরেকটা কাজ আছে, তারা কিন্তু বিভিন্ন বিষ বা পয়জনের অ্যান্টিডোট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, বিভিন্ন পয়জনের অ্যান্টিডোট হিসেবে কাজ করতে পারে। যেমন ধরো আর্সেনিক পয়জনিং, লেড পয়জনিং, ক্রোমিয়াম পয়জনিং, ক্যাডমিয়াম পয়জনিং, এদের বিরুদ্ধে কিন্তু একটা কিলেটিং এজেন্ট আছে যেটার নাম হচ্ছে ব্রিটিশ অ্যান্টিলুইসিড, BAL, ব্রিটিশ অ্যান্টিলুইসিড। এটা কিন্তু অ্যান্টিডোট হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তো ইথিলিন ডাইঅ্যামিন, এখানে ইথিলিন আর দুইটা অ্যামিন, এটাকে আমরা এইভাবে শর্টকাটে লিখে ফেলি ভাইয়া, ইথিলিন ডাইঅ্যামিন। ঠিক আছে, আবার শর্টকাটে PN দ্বারা বোঝাবো প্রোপিলিন ডাইঅ্যামিন, প্রোপিলিন ডাইঅ্যামিন, অর্থাৎ এই ক্ষেত্রে কার্বন থাকবে তিনটা, CH2, CH, CH3। এখন এই CH2 আর এই CH এর মধ্যে দুইটা অ্যামিন থাকবে, সবসময় দুইটা কার্বনের মধ্যে থাকে। ইথিলিন ডাইঅ্যামিন, প্রোপিলিন ডাইঅ্যামিন, বিউটিলিন ডাইঅ্যামিন, পেন্টিলিন ডাইঅ্যামিন, সবগুলোর মধ্যে দেখা যায় এখানে দুইটা থাকে, আর বাকি যা আছে সব বাইরে থাকে। আচ্ছা, দুইটা অ্যামিন, দুইটা লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে সে কি করতে পারে? একটা মেটাল অ্যাটমকে ধরে ফেলতে পারে। আচ্ছা, এটা হচ্ছে বাইডেন্টেড। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে একটু বলে রাখতে চাই ভাইয়া, সেটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড সবই আছে, বাট আমি হেক্সাডেন্টেডটা নিয়ে আসলাম কারণ এটার অনেক ব্যবহার আছে। স্পেশালি তোমাদের HSC এর বইয়ে কিন্তু এর অনেকগুলো ব্যবহার আছে। তোমাদের কাজ হচ্ছে একটু খুঁজে বের করা যে কোথায় এই হেক্সাডেন্টেড লিগ্যান্ডটার ব্যবহার আছে। তো সেই লিগ্যান্ডের নাম কি ভাইয়া? সেই লিগ্যান্ডের নাম হচ্ছে EDTA। এর পুনরূপ কি? ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। তাই শুরুতে আমরা ইথিলিনকে এঁকে ফেলি। দেখো ভাই, শুরুতে হচ্ছে ইথিলিন, CH2CH2, তার একটা করে হাত খালি আছে, সেইখানে আমরা দুইটা অ্যামিন বসাবো, দুইটা নাইট্রোজেনকে বসাবো, এই একটা, এই একটা, ইথিলিন ডাইঅ্যামিন। এইবার দেখো ভাইয়া, টেট্রা অ্যাসিটেট, অ্যাসিটেট মানে কি? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেন সরবে, CH3COO-। এই যে একটা অ্যাসিটেট, এই যে আরেকটা অ্যাসিটেট, আর এই যে নাইট্রোজেনের চারটা ফাঁকা হাতে চারটা অ্যাসিটেট এসে বসলো। এটাই হচ্ছে তোমার ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। এবার 6টা লোন পেয়ার কোত্থেকে আসে? দেখো ভাই, নাইট্রোজেনের একটা করে লোন পেয়ার আছে, আমরা প্রত্যেকে জানি, এখানে দুইটা। আর হচ্ছে এই যে অ্যাসিটেটের যে অক্সিজেনগুলো আছে, এদের মধ্যে তো 3 জোড়া করে লোন পেয়ার আছে, বাট থাকুক, একটা করেই সে দিতে পারবে, এক জোড়া করেই দিতে পারবে। আচ্ছা, তো এই 4টা অ্যাসিটেটের মধ্যে 4টা আর 2টা নাইট্রোজেনের মধ্যে 2টা, টোটাল 6টা। এবং দেখা যায় যে সে একাই একটা অ্যাটমকে ধরে ফেলতে পারে, একটা অবস্থান্তর আয়নকে সে ধরে ফেলতে পারে। তাই এটাকে যখন দেওয়া হয় তখন অন্য কোনো ইয়ার প্রয়োজন হয় না, অন্য কোনো দেখা যায় যে একাধিক লিগ্যান্ডের আসার প্রয়োজন হয় না। যখন সে একাই একটা অ্যাটমকে ধরে ফেলতে পারে তখন দেখা যায় কি যে রিঅ্যাকশনটা খুব ফাস্টার হয়, খুবই ফাস্টার হয়।
দেখা যায় যে তোমার এনজাইমগুলা যে কাজ করে, এনজাইমগুলা কি করে, সাবস্ট্রেটকে ধরে রেখে তো একদম ধরে তারপরে মাইর দেয়। এনজাইমগুলোর কাজ কি? পুলিশের মতো। পুলিশ চোরকে আগে ধরবে, থানায় নিবে, তারপরে যে পিটাবে। ঠিক আছে? ধরো যে এরকম হইলো যে চোরও দৌড়াচ্ছে, পুলিশও দৌড়াচ্ছে, তখন কিন্তু মার দিতে পারবে না। হ্যাঁ, একটা দুইটা মায়ের পিঠে পড়তে পারে, কিন্তু সবগুলা পড়বে না। তুমি যদি তাকে আগে ধরে বেঁধে তারপরে পিটাও, তাহলে কিন্তু অনেকগুলা বেশি লাগবে। তো এনজাইমগুলা এই কাজ করে, এনজাইমগুলা সাবস্ট্রেটগুলোকে ধরে আগে ধরে তারপরে বিভিন্ন জায়গাতে বিক্রিয়া করায়। সেম ভাবে খেয়াল করে দেখো, 6টা লিগ্যান্ড যেহেতু একটা যৌগের মধ্যেই আছে, তার প্রবাবিলিটি বেড়ে যায় বিক্রিয়া করার। তো দেখা যায় সে খুব ইজিলি বিক্রিয়া করতে পারে। তো আমরা দেখতে পাই এক ধরনের টাইট্রেশন আছে, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। এই টাইট্রেশন দিয়ে আমরা নানান কিছু করতে পারি। যেমন ধরো যে এই হেভি মেটালগুলোকে পৃথক করতে পারি, এরা কি পরিমাণে আছে সেগুলো বের করতে পারি, নানান ধরনের কাজকর্ম আমরা থার্ড ইয়ারে পড়ছিলাম। সেই কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনে কিন্তু ইডিটি এটাকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। এরা বিভিন্ন টাইট্রেশনের ইন্ডিকেটর হিসেবেও কাজ করতে পারে। এটা তোমাদের পরিবেশ রসায়নের যে একটা বিক্রিয়াতে আছে, তোমরা সেই বিক্রিয়াটা খুঁজে বের করবা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একদম লাস্টের দিকে আছে পানির বিশুদ্ধতার মানদণ্ড ওই জায়গাতে। তো এই হচ্ছে তোমার ষড়দন্তি লিগ্যান্ড বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, সে একাই 6টা লোন পেয়ার দান করতে পারে। আচ্ছা ভাইয়া, এখন কথা হচ্ছে এই লিগ্যান্ডগুলোকে আমরা শক্তিমত্তার ভিত্তিতেও ভাগ করতে পারি। এখন সেই শক্তিমত্তার ভিত্তিতে কিছু লিগ্যান্ড আছে খুবই শক্তিশালী লিগ্যান্ড, কিছু লিগ্যান্ড আছে দুর্বল লিগ্যান্ড। তো এখন প্রশ্ন হচ্ছে শক্তিশালী কারা, দুর্বল কারা? এই প্রশ্নটার উত্তর দিতে যেই আসলে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি সবকিছু ব্যাখ্যা করে ফেলবো। খেয়াল করে দেখবা ভাইয়া, ওই কথা পরে, আগে আমরা এটা দেখি। ধরো যে একটা টেস্ট টিউব আছে আমাদের কাছে, যে টেস্ট টিউবটার মধ্যে আছে কি, ফেরিক ক্লোরাইড। সেই টেস্ট টিউবের মধ্যে কি আছে ভাইয়া? সেই টেস্ট টিউবের মধ্যে আছে হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড যেহেতু একটু লালচে বাদামি বর্ণের, আমি কালারটা দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে তুমি কি করলা, পটাশিয়াম সায়ানাইডকে অ্যাড করলা। তো ফেরিক ক্লোরাইডের সাথে যখন তুমি এই পটাশিয়াম সায়ানাইডকে অ্যাড করবা, আমাদের অবচেতন মনে কি বলে? আমাদের অবচেতন মনে বলতেছে যে 3টা ক্লোরিনকে সরাই দিয়ে এক্ষেত্রে ফেরিক সায়ানাইড তৈরি হবে, তাই না? ফেরিক সায়ানাইড তৈরি হবে আর 3টা কেসিএল তৈরি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 3 মোল কেসিএল লাগবে, এটাই হচ্ছে আমাদের অবচেতন মনের বিশ্বাস। কিন্তু আশ্চর্যজনকভাবে যেটা হইল, এই ক্ষেত্রে আমাদের 3 মোল না ভাই, এই ক্ষেত্রে আমাদের 6 মোল পটাশিয়াম সায়ানাইড লাগে। 6 মোল পটাশিয়াম সায়ানাইড লাগে। অর্থাৎ 1 মোল আয়রন 6 মোল সায়ানাইডকে সে গ্রহণ করে ফেলতে পারতেছে। এই স্টয়কিওমেট্রিটা দেখে আমাদের মাথা তো নষ্ট হয়ে গেছে। এ কি ভাই, এ কি ঘটনা ঘটলো? সে ম্যাক্সিমাম 6টা সায়ানাইডকে কিভাবে নিয়ে নেয়? তো এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে কিভাবে সে আসলে 6টা সায়ানাইডকে নেয়। এবং খেয়াল করে দেখো, যখন এই বিক্রিয়াটা হয় তখন কিন্তু এরকম একটা যৌগ তৈরি হয়। অর্থাৎ সায়ানাইডের চার্জ তো হচ্ছে মাইনাস, তাই প্রত্যেকটা 6টা সায়ানাইডের জন্য -6, আর আয়রনের হচ্ছে +3। তো +3 আর -6 মিলে টোটাল চার্জ কত হয়? -3 হয়। এই -3টাকে কম্পেনসেট করার জন্য কিন্তু 3টা পটাশিয়াম প্লাস আসে। 3টা পটাশিয়াম প্লাস, এই যে দেখো ভাইয়া K3, আর এখানে 3টা পটাশিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্লোরিনগুলোকে রিপ্লেস করে সায়ানাইডগুলো এসে ঢুকছে। বুঝা গেল? আচ্ছা, এরকম কিন্তু আরো যৌগ আছে, যেমন ধরো যে আয়রন। আমরা যখন ফেরিক আয়নের মধ্যে পটাশিয়াম থায়োসায়ানাইড বা লেড থায়োসায়ানাইড অ্যাড করি, মনে আছে রক্ত লাল বর্ণের একটা তৈরি হয়, একটা অধক্ষেপ তৈরি হয়। সেই অধক্ষেপটা তৈরি হয় এই যৌগটার কারণে। এমনিতেই তো আয়রনের সাথে কি আছে, পানি আছে না, জলীয় দ্রবণ। জলীয় দ্রবণের পানি নিজেও কিন্তু লিগ্যান্ড, একটু আগে বলছিলাম। তার মধ্যেও লোন পেয়ার আছে, সেও কিন্তু আয়রনের সাথে বন্ধন গঠন করতে পারে। আর একটা পানিকে সরাই দিয়ে দেখা যায় একটা সায়ানাইড এসে ঢুকে, থায়োসায়ানাইড এসে ঢুকে। এটার নাম হচ্ছে CNS, থায়োসায়ানেটো। পেন্টা অ্যাকুয়া, নামকরণটা আমি বলে দিচ্ছি, পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেটো আয়রন 3 ক্লোরাইড। এই যৌগটা রক্ত লাল বর্ণের। এটার নাম দেখো হেক্সাসায়ানো, পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। এটা যেহেতু একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট কমপ্লেক্স, তাই নেগেটিভ হলে নামের শেষে বসে এট। তাই দেখো আয়রনের শেষে আয়রনেট না হয়ে ল্যাটিন নামের শেষে এট বসবে, ফেরেট হয়ে যাবে। তো পটাশিয়াম আগে ক্যাটায়নের নাম, তারপরে অ্যানায়নের নাম। তো পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। এটা দেখো, এই ক্যাটায়ন হচ্ছে, এই কমপ্লেক্সটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স। তাই আগে হচ্ছে আমাদের এই যৌগটা যাবে। যেমন আয়রন ক্লোরাইড না বলে এবার বলে ফেলবো কি, আগে প্রিফিক্স গুলাকে আনতে হবে। তো পেন্টা অ্যাকুয়া, এ যেহেতু আগে আছে অ্যালফাবেটিক্যালি এ আগে আসবে। তো পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেটো আয়রন 3 ক্লোরাইড। ঠিক আছে, আয়রন 2 সালফেট, আয়রন 3 ক্লোরাইড, আয়রন 2 ক্লোরাইড। এটার মাঝখানে আমরা জাস্ট এই ইয়েগুলাকে বসাই দিলাম, আগে ক্যাটায়নের নাম, তারপর অ্যানায়নের নাম। আর অবশ্যই এই ক্যাটায়নের নামের মধ্যেই বা কমপ্লেক্সের নামের মধ্যেই তোমার লিগেন্ডগুলোকে রাখতে হবে।
আচ্ছা যাই হোক, নামকরণটা শর্টকাট করে একটু বলে দিলাম। তোমরা যদি চাও এই নামকরণের, অজৈব যৌগের নামকরণেরও কিন্তু আরেকটা বিশাল বড় লেকচার বানানো যেতে পারে, তোমরা যদি চাও আর কি। সবকিছু ডিপেন্ডস অন ইউ, মানে ডিপেন্ড অন ইউ। ঠিক আছে ভাই, এবার আমরা ব্যাখ্যা করব কিভাবে 6টা সায়ানাইড এসে ঢুকে। খেয়াল করে দেখবা, এবার তুমি সবগুলো লিগেন্ডের কথা বাদ দিয়ে দাও, সব লিগেন্ডের চিন্তা তোমার বাদ। এবার তুমি কি চিন্তা করবা? তুমি চিন্তা করবা হচ্ছে জাস্ট একটা আয়রন 3+ আয়ন বা আয়রন 2+ আয়ন, একটা অ্যাটম নিয়ে তুমি চিন্তা করো, জাস্ট কিচ্ছু নাই, পুরো নাল এন্ড ভয়েড, ভয়েডের মধ্যে ভেসে বেড়াচ্ছে একটা আয়রন 3+। তুমি জাস্ট কল্পনা করো, যদি অ্যানিমেশন আমরা সামনে একটা আনবো শিখো থেকে, অ্যানিমেশন করে করে দেখাবো। যাই হোক, এখন তুমি কল্পনার জগতে বিচরণ করো যে এখানে আয়রন 3+ বা আয়রন মৌলটা আছে, যখন চারপাশে কিচ্ছু থাকবে না, যখন কোনো ডিস্টারবেন্স থাকবে না, যখন নো ডিস্টারবেন্স, কোনো ধরনের হিন্ড্রেন্স যখন থাকবে না, কোনো ধরনের বাধা বা কোনো ধরনের প্রবলেম যখন থাকবে না, তখন এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় দেখো। আয়রন 3+, আর্গনের মতো 18টা গেল, 1s2 2s2 2p6 3s2 3p6 18টা গেল। তারপরে 3d5 বা নর্মালি 3d6 থাকে আর 4s2 থাকে, যেহেতু 3টে ইলেকট্রন যাবে, সবার প্রথম আউটার মোস্ট শেল থেকে যাবে, তারপরে ইনার শেল, ইনারে যদি সুযোগ থাকে ইনার থেকে যাবে। আচ্ছা, তাহলে ওইখান থেকে 2টা গেল, এখান থেকে 1টা গেল, এখানে আছে আর 5টা। এই 5টা অরবিটাল কিন্তু ভাই একদম সব সমশক্তি সম্পন্ন, কারণ কি এর n+l এর ভ্যালু সেম। তো একটা উপস্তরে অবস্থিত সবগুলো অরবিটাল নরমালি সমশক্তি সম্পন্ন হয় যখন কোনো ডিস্টারবেন্স থাকে না তখন। আর এই অরবিটালগুলোকে আমরা বলি ডিজেনারেট অরবিটাল, যখন কোনো ডিস্টারবেন্স থাকবে না, সবগুলো অরবিটাল যখন সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে, ওই অবস্থাটাকে আমরা বলি ডিজেনারেট স্টেট, খুব আরামদায়ক অবস্থা। বাট এই জায়গায় একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? সেই কিন্তুটা হচ্ছে যখন এই লিগ্যান্ড এসে ঢুকে যায়, যখন লিগ্যান্ড আসে তখন কি হয়? খেয়াল করো, লিগ্যান্ড কিন্তু প্রত্যেকটাই ইলেকট্রন ধারণ করে। প্রত্যেকটা লিগ্যান্ড দেখো ভাইয়া এই যে ইলেকট্রন ধারণ করে। আমি যদি তোমাকে সায়ানাইডটাকে দেখাই, এই যে ভাইয়া কার্বন, তার হাত আছে 4টা, এর মধ্যে 2টা হাত দ্বারা সে নাইট্রোজেনের সাথে জয়েন করলো, আর নাইট্রোজেন কি করলো, আরেকটা চার্জ বা একটা ইলেকট্রন সে অন্য কারোর কাছ থেকে পেয়ে সে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ একটা যোজনই ইলেকট্রনটা দ্বারা পূর্ণ হয়েছে, আর বাকি 2টা যোজনই কার্বন দ্বারা পূরণ হয়েছে। তার মধ্যে একটা লোন পেয়ার আছে, আর এই কার্বনের মধ্যেও কিন্তু একটা লোন পেয়ার আছে, যেটা কিনা 2s2 এর 2টা ইলেকট্রন। তো খেয়াল করে দেখো, এই যে কার্বনের উপরে ইলেকট্রনগুলা, এই ইলেকট্রন কিন্তু একটা অরবিটালের মধ্যে বিরাজমান, sp3 একটা sp2, sp2 একটা অরবিটালের মধ্যে বিরাজমান, এটা কিন্তু একটা sp2 অরবিটালের মধ্যে বিরাজমান, অর্থাৎ তার মধ্যে এরকম একটা অরবিটাল আছে। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে তার ইলেকট্রন সমৃদ্ধ একটা জায়গা আছে, এই ইলেকট্রনগুলা যখন এই আয়রন 3+ কে দেখে সে লুলুপ দৃষ্টিতে তাকায়, এই যে ভাই আয়রন 3+ আয়ন আছে, পজিটিভ আয়ন আছে, আমরা সেখানে আমাদের ইলেকট্রনগুলা নিয়ে যাব। সব সময় দেখা যায় যেখানেই কোনো ইলেকট্রন যাওয়ার বা ইলেকট্রন ছড়ায় পড়ার সুযোগ থাকে, সেখানে কিন্তু অবশ্যই ইলেকট্রনগুলা যাবে। তুমি চিন্তা করে দেখো, একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, তুমি এটাকে ধরছো, তোমার বডির মধ্য দিয়ে কিন্তু চার্জগুলো যাওয়া শুরু করবে। ভাই কেন যাওয়া শুরু করবে? কারণ সবসময় চার্জ ছড়ায় যেতে চায়। তুমি ছোট্ট একটা জায়গার এক কোণায় একটু চার্জ দাও, এই চার্জ সব জায়গাতে ছড়ায় যাবে। এর কারণ চার্জ যত বেশি জায়গায় ছড়া যাবে তার বিভব কমে যাবে, তার স্টেবিলিটি বেড়ে যাবে। আমরা জানি বিভবের সূত্র কি, বিভব সমান হচ্ছে কে কিউ ডিভাইড বাই আর। তো দেখো এই আর মানে হচ্ছে এই ব্যাসার্ধ, মানে হচ্ছে তার এরিয়া, যত বেশি বেড়ে যাবে বিভব তত কমে যাবে, বিভব কমে গেলে স্টেবিলিটি বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। তো এই ইলেকট্রনগুলা যখনই জায়গা পাবে সে চাইবে শেয়ার করার জন্য, তাই না? তো এই ইলেকট্রনগুলাই যখন অ্যাপ্রোচ করে, এই যে লিগ্যান্ড যখন আসে, লিগ্যান্ড যখন আসতেছে আয়রন 3+, এটা হচ্ছে আয়রন 3+, আনফরচুনেটলি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ভাই আয়রন 3+, আমি লিখে দিচ্ছি, এই যে ভাইয়া আয়রন 3+। তো এই আয়রন 3+ এর সুন্দর যে 5টা অরবিটাল আছে, এই 5টা অরবিটাল এবার কিন্তু তোমার বিকর্ষণের মুখোমুখি হবে লিগ্যান্ডের ইলেকট্রনের দ্বারা বিকর্ষণের মুখোমুখি হবে। কিভাবে হবে দেখো ভাইয়া, আমি আলাদা একটা ইয়াতে বোঝাচ্ছি। আমরা দেখতে পাইছি যে ডি এর 5টা অরবিটালের মধ্যে এক্স ওয়াই অরবিটালটা এই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকে, আর ডি জেড স্কোয়ার অরবিটালটা এই জেড অক্ষ বরাবর থাকে, তাই না? এই জেড অক্ষ বরাবর থাকে। আচ্ছা,
জেড অক্ষ বরাবর থাকে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা এ বরাবর, আর জেড স্কোয়ারটা আছে এ বরাবর। মানে আমি বোঝানোর জন্য ইয়ে করে দেখাইছি। এবার তুমি চিন্তা করো, যখন আমরা এই যৌগটাতে দেখতে পাইছি, এই যৌগটাতে আমরা দেখতে পাইছি আমাদের লিগ্যান্ড হচ্ছে 6টা। যখন লিগ্যান্ড 6টা হয় তখন এক্স রে ক্রিস্টালোগ্রাফি দ্বারা, এই যে দেখো ভাই এখানে লিখে দিছি, এক্স রে ক্রিস্টালোগ্রাফি দ্বারা যখন আমরা এই যৌগটার গঠন ব্যাখ্যা করে দেখলাম যে যৌগটা দেখতে অষ্টতলক হয়। ভাই অষ্টতলক কেমনে তৈরি হয় জানো? অষ্টতলক দেখতে কেমন হয়? এরকম, ধরো যে একটা পিরামিডের মতো চিন্তা করো, পিরামিডের ভূমি হচ্ছে এটা, মিশরের পিরামিডগুলোর কথা মাথায় আবারও চিন্তা করো, কল্পনা শক্তি বাড়াইতে হবে অনেক। তো এই যে দেখো এইখানে ধরো যে পিরামিডের মাথাটা, ঠিক আছে, এই 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 হচ্ছে একটা পিরামিড। তো খারাপ হয় নাই কিন্তু পিরামিডটা। তো এই হচ্ছে বর্গ, এর উপরে হচ্ছে এই মাথাটা, এই মাথা দিয়ে দেখো চারদিকে 4টা তল আছে। তার মানে একটা পিরামিডের উপরে 4টা তল আছে। তারপরে দেখা যায় নিচে যদি তুমি আরেকটা পিরামিডের মতো বানাও, এইখানেও কিন্তু তুমি 4টা তল বানাইতে পারবা। অর্থাৎ টোটাল 8টা তল, উপরে 4টা নিচে 4টা, বর্গাকার দ্বি পিরামিড এটা। তার মানে ভাইয়া খেয়াল করে দেখো, যখন সন্নিবেশ সংখ্যা 6 হয়, অর্থাৎ যখন এই 6টা যখন লিগ্যান্ড আসে, 6টা লিগ্যান্ড যখন আসে, তখন এটা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। মানে 6টা সন্নিবেশ বন্ধন সে গঠন করে। 6টা সন্নিবেশ বন্ধন গঠন করলে এটা সংকরায়ন হয় D2sp3 হবে, নয়তো sp3d2 হবে। কেন হবে এটা আমি ব্যাখ্যা করবো একটু পরে, কোনো টেনশন করবে না। যাদের সংকরায়নের বেসিক আছে তারা অবশ্যই জানো যে sp3d2 হলে অষ্টতলক হয়। কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় বা স্টেরিক নাম্বার যদি 6 হয়, স্টেরিক নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার একদম সেম। আচ্ছা, তো এটা হচ্ছে অষ্টতলক। আর অষ্টতলকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া যে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই অক্ষ বরাবর ইলেকট্রনগুলো আসে। এই অক্ষ বরাবর দেখো ভাইয়া, অক্ষ বরাবর লিগ্যান্ডগুলো আসতেছে। তুমি জাস্ট চিন্তা করো, এই যে আমি ছবিটা আঁকলাম, এই যে এই বরাবর একটা লিগ্যান্ড এসে তার সাথে বন্ধন তৈরি করবে, এই বরাবর আরেকটা লিগ্যান্ড আসবে, এই বরাবর আরেকটা আসবে, এই বরাবর আরেকটা আসবে, এবং জেড অক্ষ বরাবর আরো 2টা আসবে। তার মানে তুমি চিন্তা করে দেখো, এই dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার, এই 2টা অরবিটাল কিন্তু সবচেয়ে বেশি বিকর্ষণের মুখোমুখি হবে। তার মানে এই ছবিটা এখানেই আছে যে শুরুতে তারা খুব আরামে স্টেবল অবস্থায় ছিল, যখন কোনো ডিস্টারবেন্স ছিল না, এই 5টা অরবিটাল। বাট যখন লিগ্যান্ডগুলো এসে তার ইলেকট্রন দিয়ে ঠেলাঠেলি শুরু করে দিছে, তখনই কিন্তু এর শক্তি বেড়ে যাবে। তুমি চিন্তা করো, ঠেলাঠেলি করলে, ঝগড়াঝাটি করলে কিন্তু এক্সাইটেড হয়ে যায়, তাই না? আচ্ছা, তো যখন শক্তি মানে ঠেলাঠেলি শুরু করলো, তখনই দেখো এর শক্তিটা বেড়ে গেল। শক্তি বেড়ে গেলেও দেখা যায় এই 5টা অরবিটাল কখনোই আর সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে না। তার মানে আমরা যখন কোন একটা অবস্থান্তর আয়নকে বা একটা মৌলকে কোনো সলিউশনের মধ্যে বা কোনো কিছুর মধ্যে দিয়ে দেই, তখন কিন্তু আর এরকম সুন্দর ডিজেনারেট অবস্থা থাকে না। তখন কি অবস্থা হয় জানো? তার শক্তি বেড়ে যায়, আর শক্তি বেড়ে গেলে এই অরবিটালগুলা সমানভাবে শক্তি সম্পন্ন থাকে না। কিছু অরবিটালের শক্তি অনেক বেশি বেড়ে যায়, আর কিছু অরবিটাল এই শক্তি কিছুটা কমে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, কোন অরবিটালগুলো শক্তি বাড়বে? যাদের সাথে লিগ্যান্ডগুলোর বেশি বেশি বিকর্ষণ হবে, ডিরেক্ট সংঘর্ষ যাদের সাথে হবে, তাদের শক্তি বেড়ে যাবে। তো একটু আগে আমরা দেখতে পাইছি এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই 3টা অক্ষ বরাবর এসেই তো আমাদের অষ্টতলকটা তৈরি করে, তাই না? অষ্টতল তৈরি করে বা বর্গাকার দ্বি পিরামিড তৈরি করে। তো এই বরাবর যখন লিগ্যান্ডগুলো আসে, এই বরাবর যে অরবিটালগুলো আছে, সেই অরবিটালগুলোর সাথেই বিকর্ষণ বেশি হবে। আর সেই অরবিটালগুলো হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ভাইয়া জেড স্কোয়ার। বুঝা গেল? তো এই 2টা অরবিটালের সাথে এমন বিকর্ষণ হয় যে এর শক্তি যায় বেড়ে। আর বাকি 3টা যেহেতু অক্ষের মাঝামাঝি থাকে, এই যে অক্ষের মাঝামাঝি যেহেতু বাকি অরবিটালগুলো থাকে, তাই তাদের সাথে বিকর্ষণটা একটু কম হয়। বিকর্ষণ কম হলে তাদেরকে বলবে যে এই তোরা বাদ, তোদের সাথে আমাদের এত বেশি ঝগড়াঝাটি নাই। সে কিছুটা নিচে নেমে যাবে তার শক্তি, মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট থেকে কিন্তু অনেক বেশি আছে। আচ্ছা, তো এই যে অরবিটাল সমূহের মধ্যে একই উপস্তরে অবস্থিত অরবিটালগুলোর মধ্যে যে শক্তির সেপারেশন তৈরি হয়েছে, এই সেপারেশনটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড সেপারেশন। যখন লিগ্যান্ডগুলো এসে একটা ক্রিস্টাল ফর্ম করতে যাবে, সুন্দর একটা ক্রিস্টাল ফর্ম করতে যাবে, যেটা আমরা ক্রিস্টালোগ্রাফি দিয়ে তার ইয়েটা দেখতে পাই, তার স্ট্রাকচারটা আমরা দেখতে পাই, যখন ক্রিস্টালটা ফর্ম করতে যায় তখনই দেখা যায় যে এই যে দেখো ভাইয়া, এই যে তাদের মধ্যে একটা সেপারেশন হয়। তো এইখান থেকেই তার নামটা আসে ক্রিস্টাল ফিল্ড থিওরি। আর এই যে সেপারেশনটা হয়েছে তার নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড সেপারেশন। আর এই অবস্থাটাকে আমরা বলি নন ডিজেনারেট স্টেট। নন ডিজেনারেট অর্থাৎ সে ডিজেনারেট অবস্থায় নাই,
তার শক্তির মধ্যে ব্যবধান তৈরি হয়ে গেছে। যদিও n+l এর ভ্যালু সমান, তারপরেও কিন্তু তাদের শক্তির মধ্যে একটা তারতম্য তৈরি হয়ে গেছে। আর যেই শক্তির তারতম্য হয়েছে ওই শক্তিটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড সেপারেশন এনার্জি। আমি আবারও বলতেছি, ক্রিস্টাল ফিল্ড সেপারেশন এনার্জি। অর্থাৎ যতটুকু সেপারেশন হয়েছে, আমরা যদি এটাকে এখানে একটা ইয়ে দিই, এখানে যদি আমরা একটা এটাকে কোঅর্ডিনেটের মতো চিন্তা করি, স্থানাঙ্কের মতো চিন্তা করি, আভ্যন্তরীণ শক্তি যদি এটা হয়, যে যত উপরে তার শক্তি তত বেশি। তার মানে এই যে দেখো ভাই, একটা শক্তির গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই শক্তির গ্যাপটা না বিভিন্ন লিগ্যান্ড বিভিন্ন মাত্রায় করতে পারে। কিছু কিছু লিগ্যান্ড আছে যারা এই গ্যাপটা অনেক বেশি পরিমাণে করতে পারে, আর কিছু কিছু লিগ্যান্ড আছে যারা কিনা এই গ্যাপটাকে একটু কম পরিমাণে করতে পারে। ঠিক আছে, এবার একটু দেখো, যেই সমস্ত লিগ্যান্ড অনেক বেশি গ্যাপ তৈরি করতে পারে তাদের ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটে? তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম, খেয়াল করো, এইখানে হচ্ছে XYYZ আর আমাদের ইলেকট্রন কয়টা ছিল? 5টা ছিল। আগে সবগুলো একমুখী স্পিনে ছিল, এখন কিন্তু একটু পাল্টে যাবে কিভাবে? 1 2 3। এবার আরো 2টা ইলেকট্রন আছে, সেই 2টা ইলেকট্রন কি উপরে যাবে নাকি এখানেই থাকবে? এই জায়গাটাতেই আমাদের ফোকাসটা করতে হবে। যে লিগ্যান্ডগুলা এই সেপারেশনটাকে অনেক বেশি করে, যাদের ক্ষেত্রে এই ইলেকট্রনগুলা বাধ্য হয় নিচেই থাকতে, তাদেরকে আমরা বলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে এই ক্রিস্টাল ফিল্ড সেপারেশন এনার্জিটা, যেটাকে আমরা ডেল্টা নট দিয়ে প্রকাশ করি, এই ক্রিস্টাল ফিল্ড সেপারেশন এনার্জিটা ভাইয়া এই পেয়ারিং এনার্জির চেয়ে বেশি হয়। এই পেয়ারিং এনার্জির চেয়ে কি হয়? বেশি হয়। তো চিন্তা করে দেখো, পেয়ারিং এনার্জি মানে কি? এই যে 3 বন্ধু শুরুতে আরাম করে বসেছিল একমুখী স্পিনে, অর্থাৎ প্রত্যেকটা অরবিটাল একটা করে ইলেকট্রন শুরুতে নিবে। আরো যখন ইলেকট্রন আসতে চাইবে তখনই কিন্তু এক্সিস্টিং ইলেকট্রনটা ওটাকে বিকর্ষণ করবে। বুঝা গেল? তো ওই ইলেকট্রনটা যদি আসতে চায়, তাকে একটু জোর জবরদস্তি করে আসতে হবে, তাকে কিছুটা শক্তি খরচ করে আসতে হবে। তার মানে চিন্তা করো, যখন 3 বন্ধু বসে আছে আরামসে, খুবই ভালো বন্ধু, এর মধ্যে উল্টা মনের আরেকটা বন্ধু এসে ঢুকতে চায়, এই 3 বন্ধু কিন্তু চাইবে না ওই বন্ধুটাকে নিতে। আর ওই বন্ধু যদি নিতান্তই চেষ্টা করতে থাকে, সে একটু জোর জবরদস্তি করেই ঢুকবে। এই অবস্থাটা এমন হয়ে গেছে। তো পেয়ার তৈরি করতে যে পরিমাণে শক্তি খরচ হয় তাকে আমরা বলি পেয়ারিং এনার্জি। আর যখন এই ক্রিস্টাল ফিল্ড সেপারেশন এনার্জিটা পেয়ারিং এনার্জির চেয়ে বেশি হয়ে যায়, তখন যেটা করে, ইলেকট্রনগুলো এত কষ্ট করে আর উপরের দিকে যায় না, ঠেলাঠেলি করে সে নিচেই থাকতে চায়। আর কিছু কিছু কেস আছে যাদেরকে আমরা বলি উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড, WFL। তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভাইয়া এই ক্রিস্টাল ফিল্ড সেপারেশন এনার্জিটা পেয়ারিং এনার্জির চেয়ে কম, তখন দেখা যায় ইলেকট্রনগুলা 1 2 3 এমন ভাবে এসে সে আর এইখানে না পেয়ার তৈরি না করে সে উপরে চলে যায়। উপরে এই যে দেখো ভাইয়া 4 5 উপরে চলে গেছে। তো উপরে চলে গেছে কেন? কারণ সে পেয়ার তৈরি করতে যে পরিমাণে শক্তি খরচ করতে হবে তার চেয়ে কম শক্তি দিয়ে সে উপরেই যেতে পারে, তাই সে উপরে চলে গেছে। এবার একটু চিন্তা করে দেখো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা? এই তো ভাইয়া, কোথায় 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 কোথায়, এই যে এইখানে যেটা লিখছিলাম, এই তো সেপারেশন এনার্জি যখন পেয়ারিং এনার্জির চেয়ে বেশি, তখন দেখা যায় ইলেকট্রনগুলো সব নিচের দিকে এসে পেয়ার করে ফেলে, তাই না? আর কষ্ট করে উপরের দিকে চায় না, কারণ সেপারেশন তো অনেক বেশি, নিচেই তাই পেয়ার হয়ে যায়। আর দুর্বল লিগ্যান্ড যারা আছে তাদের ক্ষেত্রে পেয়ারিং এনার্জিটার চেয়ে সেপারেশনটা কম, সেপারেশন অল্প, সে ইজিলি এখান থেকে এখানে, এই যে দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে ইজিলি উপরের দিকে উঠে যায়। ইলেকট্রনগুলো বলে যে ভাই তোদের সাথে গেলাম না, তোরা নিতে চাস না, গেলাম না, আমার জায়গা আছে, আরো আরো বন্ধু আছে। তাই তারা কি করলো, সে আনপেয়ার্ড অবস্থায় উপরে চলে গেল। তো তাদের ক্ষেত্রে আমরা বলি দুর্বল লিগ্যান্ড। তো কারা কারা শক্তিশালী লিগ্যান্ড? এই যে দেখো ভাইয়া, সায়ানো কার্বনিল, সায়ানেটো, তারপর এটার নাম হচ্ছে নাইট্রোসো, এটার নাম হচ্ছে ভাইয়া নাইট্রো। এরা হচ্ছে তোমার শক্তিশালী লিগ্যান্ড, এদের সেপারেশনটা অনেক বেশি হয়। আর দেখা যায় অ্যামোনিয়া নামে একটা লিগ্যান্ড আছে, অ্যামিন। এটা খুবই কনফিউজিং, এটা কখনো কখনো স্ট্রং হতে পারে, কখনো কখনো আবার উইকের মতো আচরণ করতে পারে, ডিপেন্ডিং অন দ্য এনভায়রনমেন্ট, দ্য কেমিক্যালস ক্রিয়েটেড অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। কারণ এখানে এতগুলা ইনফাইনাইট সংখ্যক ঘটনা ঘটতে থাকে, তো কোন ঘটনাটা কখন ঘটবে এটা আসলে আমরা বলতে পারি না। তো দেখা যায় অ্যামোনিয়া কখনো স্ট্রং কখনো উইকের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আরো বিস্তারিত কথা আছে। আর দুর্বল লিগ্যান্ড কারা? এই যে অ্যাকুয়া,
দুর্বল লিগ্যান্ড। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তো ভাইয়া ক্লোরো, ফ্লোরো, এই তো ব্রোমো, আয়োডো, এরা সব হচ্ছে দুর্বল লিগ্যান্ড। এদের ক্ষেত্রে দেখা যায় সেপারেশনটা অতিমাত্রায় অল্প হয়, অতি অল্প হয়, সেপারেশন খুবই কম হয়। এই যে সেপারেশন খুবই কম হয়, তাই সবগুলো আনপেয়ার্ড অবস্থায় থাকে। আচ্ছা, এবার দেখো, এবার দেখো আমরা আরো বিস্তারিত যাওয়ার আগে আমরা একটু চৌম্বক ধর্মটা নিয়ে ব্যাখ্যা করে ফেলি। আমরা একটু চৌম্বক ধর্মটা নিয়ে ব্যাখ্যা করে ফেলি, ঠিক আছে? চৌম্বক ধর্মটা খেয়াল করে দেখবা ভাইয়া, যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ছিল তখন দেখো দুটা কিন্তু বিপরীতমুখী স্পিনে 4টা ইলেকট্রন ঢুকছে, তার মানে প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, এরকম 4টা। এরা কিন্তু পরস্পরকে শূন্য বানায় দিবে। এখানে আর কোনো স্পিন থাকলো না, নিট কোনো স্পিন থাকলো না, একটা মাত্র বেজোর ইলেকট্রন আছে যেটা কিনা প্লাস হাফ স্পিনে আছে। তার মানে এই কমপ্লেক্সটা টোটাল স্পিন কিন্তু জাস্ট প্লাস হাফ, অর্থাৎ তার স্পিন কমে গেছে। এটাকে আমরা বলি লো স্পিন কমপ্লেক্স। যদি তোমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এসএফএল যদি আসে, তাইলে ওই কমপ্লেক্সটা, ওই জটিলটাকে আমরা বলি ভাইয়া লো স্পিন কমপ্লেক্স, কারণ এই ক্ষেত্রে বেজোর ইলেকট্রন সংখ্যা কম থাকে। আর খেয়াল করে দেখো, আচ্ছা এখানে তুমি হলুদটাকে চিন্তা করবে না, সাদাগুলাকে চিন্তা করো, হলুদটা অন্য ব্যাখ্যার জন্য। সাদাগুলা খেয়াল করে দেখো, এখানে 5টা বেজোর ইলেকট্রন আছে, প্রত্যেকটা হচ্ছে প্লাস হাফ। তার মানে এই জায়গায় আমাদের স্পিন কিন্তু অনেক, 5 ইন্টু হাফ, অনেকগুলা, তার 5 গুণ। এটাকে আমরা বলি হাই স্পিন কমপ্লেক্স, এইচএসসি। তোমরা হাই স্পিন কমপ্লেক্স দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা কখন হয়? যখন উইক ফিল্ড লিগ্যান্ড আসে। বুঝা গেল? আচ্ছা, তো এই এলএসসি আর এইচএসসি দ্বারা কি বোঝায় ভাইয়া? এলএসসি আর এইচএসসি দ্বারা হচ্ছে তোমার এই ঘটনাটাকে বোঝায়। খেয়াল করো, চৌম্বকত্ব, চৌম্বকত্ব ডিপেন্ড করবে হচ্ছে কতগুলা স্পিন ওইখানে উপস্থিত তার উপরে। যত বেশি স্পিন হবে তার চৌম্বকত্ব তত বেশি হবে। আর চৌম্বকত্ব দ্বারা আমরা বোঝাবো জাস্ট তার চৌম্বক ক্ষেত্র দ্বারা কতটুকু আকৃষ্ট হয় সেটা। খেয়াল করে দেখবা, চৌম্বকত্বকে প্রকাশ করার জন্য আমরা এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মিউ, এটার ভ্যালুটা খুঁজে বের করি। মিউ সমান হচ্ছে √n × n+1, যার একক হচ্ছে বোর ম্যাগনেটন। তোমরা পড়ছো, বোর ম্যাগনেটনের নাম শুনছো তোমরা। তো লো স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের বেজোর ইলেকট্রন আছে 5টা, তাই 5 × 6 30, এটা 5.6 বোর ম্যাগনেটন। তো খেয়াল করে মিউ এর ভ্যালুটা যখন 3-এর বেশি হয়, আমরা দেখতে পাই এটা প্রবলভাবে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। ওই যৌগগুলোকে আমরা বলি ফেরোম্যাগনেটিক যৌগ। আর যদি 3 এর কম হয় বাট 0 যদি না হয়, ওরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওরা কি ভাইয়া? প্যারাম্যাগনেটিক। অর্থাৎ প্যারাম্যাগনেটিক মানে যারাই চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক প্রপার্টি যখন অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ মিউ এর ভ্যালুটা যখন অনেক বেশি বেড়ে যাবে, বিজোড় ইলেকট্রন যখন অনেক বেশি হবে, তখনই অ্যাকচুয়ালি আমরা বলি এরা ফেরোম্যাগনেটিক, তাই না? আর যদি এমন হয় যে এখানে আর কোনো বিজোড় ইলেকট্রন নাই, সব জোড়বদ্ধ অবস্থায় আছে, তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 0, তখন কিন্তু ভাই ওটাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। অর্থাৎ এটা হালকা বিকর্ষিত হবে চৌম্বক ক্ষেত্র দ্বারা। আমরা যেদিকে নিব সে এটা কাছাকাছি থাকতে চাইবে না, একটু দূরে সরে যেতে চাইবে। আচ্ছা, তো এইভাবে আমরা এটা দেখতে পারি। তো আমরা দেখতে পাই উইক ফিল্ড লিগ্যান্ড হলে, উইক ফিল্ড লিগ্যান্ড হলে নরমালি সচরাচর সে ফেরোম্যাগনেটিক প্রপার্টি সম্পন্ন হয়ে যেতে পারে অথবা প্যারাম্যাগনেটিক। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে তার এটা ডায়াম্যাগনেটিকের দিকে ধাবিত হয়। আচ্ছা, তার মানে বুঝতেই পারছো, যদি ভাইয়া এরকমটা হয়, এখানে যদি Fe2+ থাকতো, Fe2+, এখানে কিন্তু ইলেকট্রন আরেকটা থাকতো, তো এখানে কিন্তু আরেকটা এসে ঢুকে যেত, তাই না? আরেকটা ঢুকে গেলে কি হবে? এটা কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। অনেক দ্রুত কথাগুলো বলে ফেলতেছি। আচ্ছা, তো আশা করি এই ম্যাগনেটিক প্রপার্টিটাও তোমরা বুঝে গেছো। এই যে ক্রিস্টাল ফিল্ড সেপারেশন টেকনিক দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। এবার আমরা একটা জিনিস ব্যাখ্যা করে ফেলি ভাইয়া, সেটা হচ্ছে বর্ণ। সেটা হচ্ছে বর্ণ। দেখো, অবস্থান্তর মৌলগুলা যে বর্ণযুক্ত হয় কিভাবে হয়? দেখো, আমরা এরকম একটা আয়নকে পানিতে দ্রবীভূত করলাম, তো পানি নিজেও তো একটা লিগ্যান্ড এবং দুর্বল একটা লিগ্যান্ড। তো নর্মালি দেখা যায় কি যে এরকম একটা সিচুয়েশন তৈরি করলো। কি সিচুয়েশন? এই যে এরকম একটা সিচুয়েশন যে এখানে ছোট্ট একটা সেপারেশন হয়ে গেছে এই লিগ্যান্ডগুলো এসে, ঠিক আছে? তার মানে যে কোনো অবস্থায় বলো না কেন, এদের চারপাশে যখন লিগ্যান্ড থাকবে তখনই কিন্তু এরা নন ডিজেনারেট অবস্থায় থাকবে, এই আয়নগুলা। এবার চিন্তা করে দেখো, এদের যে সেপারেশনটা, এটা কিন্তু হালকা, অল্প একটু সেপারেশন, অল্প একটু সেপারেশন। এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এই সেপারেশন এনার্জিটা আমাদের যে ভিজিবল লাইট আছে, বেনিয়া সহ কলা, এদের তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়। খেয়াল করো,
তো এই যে সেপারেশন এনার্জিটা, এই যে ডেল্টা নট, এই ডেল্টা নটের সমপরিমাণে যদি আমাদের কোনো একটা দৃশ্যমান আলোর ফ্রিকোয়েন্সি মিলে যায়, এই এনার্জির ফ্রিকোয়েন্সির সাথে যদি দৃশ্যমানের কোনো ফ্রিকোয়েন্সি মিলে যায়, তখনই কিন্তু এখান থেকে কোনো একটা ইলেকট্রন সাই করে লাফ দিয়ে উপরের দিকে উঠে যাবে। বুঝা গেল? তো যখনই একটা ফোটন আসলো, ফোটন মানে কি? একটা এনার্জি, তাই না? একটা এনার্জির ইম্পালস সাথে সাথে এখানে ঠাস করে অ্যাটাক করবে, যদিও ওরকম শব্দ হবে না। তো এটা উপরের দিকে উঠে যাবে ইলেকট্রনটা। তার মানে এই শক্তিটা হয়ে যাবে শোষিত। শক্তি যখন শোষিত হয়ে যাবে তখনই কিন্তু বর্ণ প্রদর্শন করবে। তো বর্ণ কিভাবে দেখায় তোমরা জানো? এটা সাদা বর্ণ কেন সাদা দেখায়? কারণ যতগুলো আলোক রশ্মি আসে সবগুলো যদি রিফ্লেক্টেড হয়ে যায়, সাদা বর্ণের বেনিয়া সহগুলা 380 থেকে 780 যতগুলা কালার আছে, যতগুলা তরঙ্গ আছে, সবগুলা যদি একসাথে এসে একসাথে বিকিরিত হয়ে যায়, যদি তোমার রিফ্লেক্টেড হয়ে যায়, তখন এটাকে আমরা সাদা দেখি। আর যখন কোনো আলোক রশ্মি বিকিরিত না হবে, সব যখন শোষিত হয়ে যাবে, তখন এটাকে আমরা কালো দেখি। অর্থাৎ এখান থেকে কোনো আলোক রশ্মি এসে আমাদের চোখে পড়তেছে না। আর রঙিন কখন দেখি? যখন এক বা একাধিক আলোক রশ্মি শোষিত হয়ে যায়, তখনই এটাকে আমরা রঙিন দেখি। খেয়াল করে দেখবা, এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি এর মাধ্যমে। এই যে একটা কমপ্লিমেন্টারি কালার চার্ট, এটাকে আমরা কালার চার্ট বলি। কালার চার্টটা খুব ইজিলি বানানো যায়। এরকম করে একটা দাও, আর এই চাইলে আরো বেশি কালার এড করা যায়, কিন্তু আমরা এত বেশি না করে বেগুনি নীল, সবুজ হলুদ, কমলা লাল এগুলাকে অ্যাড করি। এটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি কালার চার্ট। ধরো যে আমাদের যে সেপারেশন এনার্জিটা, এই এনার্জির সাথে রিলেটেড যে ফ্রিকোয়েন্সিটা এবং এই ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ভাইয়া বেগুনির সাথে মিলে 380 আর 424 মধ্যে যদি থাকে, এটা যদি অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে ওই যৌগটাকে আমরা হলুদ দেখতে পাবো। এই যে দেখো, এটার কমপ্লিমেন্টারি হচ্ছে হলুদ। যদি হলুদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায়, তখন ওই যৌগটাকে আমরা বেগুনে দেখতে পাবো। যদি ভাইয়া নীলের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে অ্যাবজর্বেন্স হয়ে যায়, মানে অ্যাবজর্পশনটা নীলের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায়, তখন এটাকে আমরা কমলা দেখতে পাবো। যদি লালের সাথে মিলে যায়, তখন আমরা সবুজ দেখতে পাবো। সবুজের সাথে মিলে গেলে লাল দেখতে পাবো। এটা বের করার সহজ একটা টেকনিক হচ্ছে এই কালার চার্ট। এইভাবে এই অবস্থান্তর মৌলগুলা বা আয়নগুলা, তাদের যে যৌগ আছে, সেই যৌগগুলা কালারফুল হয়ে থাকে। আচ্ছা, তো বুঝতেই পারছো, এই যে এটা আসলো, ইলেকট্রনটা উপরের দিকে লাফ মারলো, কিছু সময়ের জন্য হলেও এটা অ্যাবজর্ব হয়ে থাকে, এই কালারটা অ্যাবজর্ব করে ফেলেছে। আচ্ছা, এইভাবে আমরা বর্ণটা ব্যাখ্যা করে ফেললাম। তারপরে দেখো ভাইয়া, এরপরে আমরা একটু সংকরায়ন প্লাস হচ্ছে তার গঠনটা ব্যাখ্যা করব। গঠন তো আমরা অলরেডি দেখিয়ে ফেললাম, তাই না? এটা অষ্টতলক হবে। তো অষ্টতলকের ক্ষেত্রে এইভাবে 6 দিক দিয়ে আসে। তখন দেখা যায় এই এক্স এবং ওয়াই, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার উপরের দিকে উঠে যায়। এবার দেখো ইলেকট্রনগুলা কিভাবে আসে, লিগ্যান্ডগুলা এবার কিভাবে আসে। লিগ্যান্ডগুলা ভাইয়া দেখো কিভাবে আসে, এটা ব্যাখ্যার জন্য আমরা এটাকে দেখাইছি। খুব মনোযোগ। এবার একটু এই সাইডটাতে তাকাও, এই সাইডে একটু তাকাও, ডান সাইডে তাকাও। যখন তোমার লিগ্যান্ড আসলো, স্ট্রং লিগ্যান্ড আসলো, তখন এই এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই তিনটা শক্তি কম, এই দুটা শক্তি বেশি। এই কম শক্তিতে সবগুলো ইলেকট্রন চলে আসলো, আর এইখানে একদম ঘর ফাঁকা হয়ে গেল। যখনই ঘর ফাঁকা হবে, সেইখানেই তখন লিগ্যান্ডগুলা বসবে। এই যে জায়গা পাইছি, এবার সে জায়গা করে নিবে। বুঝা গেল? আগে শুরুতে একটু তাড়া করবে, একটু মারবে, তারপরে ঘর ফাঁকা করবে, সেইখানে যেয়ে ঢুকবে লিগ্যান্ডগুলো তার ইলেকট্রন সহকারে, অর্থাৎ দুইটা ইলেকট্রন সহকারে ঢুকবে, দুইটা ইলেকট্রন সহকারে একবারে ঢুকবে। দেখো এই যে শুরুতে বলছিলাম না, টুথপিক দিয়ে সে কানেকশন তৈরি করতেছে, দাঁত দিয়ে কামড় বসায় দিচ্ছে। এই যে দেখো, দাঁত দিয়ে কামড় বসায় দিচ্ছে। তার এই লোন পেয়ারগুলো এসে শুরুতে দেখো ভাইয়া, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয় 3D তে এসে ঢুকলো, তারপরে 4s এ ঢুকলো, তারপর 4p তে ঢুকলো। এক্ষেত্রে 6টা ছিল, 2টা ডি, একটা এস, 3টা পি। এটাকেই আমরা বলি D2sp3 সংকরায়ন। আমাদের একটু সিরিয়ালটা মাথায় রাখতে হবে। আগে এত 1 2 3 4 এমন ভাবে আগাইতে হবে, যে সিরিয়ালে যে থাকবে আগেরটা আগে পরেরটা পরে। যেহেতু 3D তেই আগে ঢুকে গেছে, তাই D2 দুইটাতে, sp3 তিনটা পিতে ঢুকছে। বুঝা গেল? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয়, তাহলে ডি আগে চলে আসবে, D2sp3। আর যদি ভাই উইক ফিল্ড লিগ্যান্ড হইতো, তার মানে এইখানে 3D, এইখানেও 3D, সবগুলোর মধ্যে ইলেকট্রন আছে, তো লিগ্যান্ডার এইখানে আসতে পারবে না। লিগ্যান্ড কোথায় যাবে? 4s এ যাবে, 4p তে যাবে, তারপরে 4d তে যাবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে এই ক্ষেত্রে কেন 4d তে গেল না? 3d তে যদি যায়, তাহলে কখনোই 4d তে যাবে না।
কারণ D2 sp3 D2 এরকম কখনোই হবে না, ঠিক আছে? একটা কক্ষপথে ডিতেই সে যাবে। আচ্ছা, যেহেতু সে 3D তে জায়গা পাইল না, এবার সে একটা S 3টা P আর 2টা ডিতে গেল, অর্থাৎ sp3 D2 তে গেল, ঠিক আছে? তো 1 2 3 4 এই সিরিয়াল সবসময় মেনটেন করতে হবে। উইক ফিল্ড লিগ্যান্ড আসলে ডি যাবে পরে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসলে D2 আসবে কি আগে। ঠিক এইভাবে আমরা এই সংকরায়নগুলোকে ব্যাখ্যা করতে পারি। দেখো ভাইয়া, কত কিছু তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম, অনেক 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 কিছু। এই তো অষ্টতলক যদি হয় তাহলে আমরা এইভাবে এটাকে ব্যাখ্যা করব। এখন কিন্তু আমাদের হাতে আরো অনেকগুলা যৌগ আছে। আসলে জটিল যৌগের সংখ্যা কিন্তু অনেক, জটিল যৌগের সংখ্যা ভাইয়া অনেক। যেমন ধরো এই যে টেট্রামিন কপার সালফেট, এটার কোঅর্ডিনেশন নাম্বার 4, এই 4টা মনোডেন্টেড লিগ্যান্ড আছে, 4টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। তো যদি তোমার সন্নিবেশ সংখ্যা 4 হয়, তখন কখনো কখনো sp2d হইতে পারে, dsp2 হইতে পারে, আবার কখনো কখনো sp3ও হইতে পারে। sp3 হইলে এ তো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা নিচে থাকবে, জেড স্কোয়ারটা নিচে থাকবে, আর xy yz zx এরা চলে যাবে উপরে। তার মানে অষ্টতলকের উল্টা হয়ে যায়। কেন হয়ে যায় ভাইয়া, এটারও কিন্তু ব্যাখ্যা আছে। তারপর যদি কখনো এরকম হয়, অর্থাৎ sp2d অথবা dsp2 হয়, তখন কিন্তু এখানে এমন হয়ে যায়, এই যে আমাদের yz zx এটা এদিকে নামে, আর সবার উপরে উঠে যায় x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা, আর মাঝখানে বাকিগুলো থাকে। তো প্রশ্ন হচ্ছে এগুলা কেন হয়? এগুলো হচ্ছে ভাইয়া স্ট্রাকচারের সাথে মিল রেখে লিগ্যান্ডগুলার ইন্টারেকশনের জন্য হয়। কথাটা মানে একটু কঠিন, তাই না? লিগ্যান্ডগুলা কোন কোন অরবিটালের সাথে কিভাবে ইন্টারেকশন করে তার উপর ভিত্তি করেই কিন্তু এই সেপারেশনগুলো হয়। তো এটা আমরা অন্য কোনো একটা লেকচারে আলোচনা করব। আজকে অলরেডি অনেক বড় হয়ে গেছে লেকচারটা, আর আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি। যদি তোমরা চাও আমি এগুলো ব্যাখ্যা করে দিব যে কিভাবে সেপারেশনগুলো হয়, যে কেন এই 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 কেন এরকমটা হয়। তারপরে হিউগেন্সের একটা ব্যাখ্যা আছে, হ্যান্স ক্রিশ্চিয়ান হিউগেন্স, সরি শুধু ক্রিশ্চিয়ান হিউগেন্স, এই হাগিন্স আর একটা ব্যাখ্যা দিছে এটা কি sp2d হবে নাকি dsp2 হবে। এরকম তোমার দলাদলি মারামারি কিন্তু বিভিন্ন রাইটারদের মধ্যে চলতেই থাকে। যেমন আমাদের গুহ স্যার বলছে, সঞ্জিত কুমার গুহ স্যার বলছে যে dsp2 হবে, আবার আমাদের আহসানুল কবির স্যার, হ্যাঁ কবির স্যার বলছে dsp2 হবে, আর আমাদের সরোজকান্তি হাজারি সিংহ স্যার, এই হাজারি স্যার বলছে যে আবার sp2d হবে। অ্যাকচুয়ালি কোনটা হবে সেই ব্যাখ্যাগুলো কিন্তু আছে, অ্যাকচুয়ালি আছে। তো তোমরা যদি চাও, সবকিছু ডিপেন্ডস অন ইউ, তোমরা একটু কমেন্টে জানাই দিবা যে ভাই আমরা ওই ভিডিওগুলোও চাই, আপনি একটা একটা করে দিতে থাকেন, অবশ্যই আমি দিব, ঠিক আছে? তাহলে ভাইয়া আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আশা করি ক্রিস্টাল ফিল্ড থিওরি কি, এটা কি কি বিষয় নিয়ে আলোচনা করে, এর স্কোপগুলা কি কি, এই সবগুলা তোমরা জেনে গেছো এবং একটা প্রিলিমিনারি আইডিয়া হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।